রেডিও অরার অনুষ্ঠানে আজকের গল্প পরচর্চা। রচনা উৎপল চক্রবর্তী। পাঠ করেছেন সুধাংশু ঘোষ। দীর্ঘকাল পর কবি নকুল গুছাইতকে দেখে আমি মৃদু ভূমিকম্পের মতন কেঁপে উঠলাম। নকুল একসময় আমার প্রতিবেশী ছিল। তার প্রতিবেশী টান যে ছিল তা নয়, দেখা হলে কেমন আছেন জিজ্ঞাসাতেই বাক্যালাপ শেষ হয়ে যেত, কিন্তু সত্যি কেমন আছে তা জানার আগ্রহ খুব বেশি থাকতো না। এরকম নকুলকে আমি অনেক দিন খুঁজে পাইনি। আজ হঠাৎ আমার কাছে আসতে দেখে ঈষৎ কম্পিত হলাম। চেহারাও বেশ পরিণত হয়েছে। থুতনিতে ফ্রেঞ্চ ক্যাট দাড়ি, চোখে চশমা, মাথার উপর একটা ধপধপে সাদা বক যেন ডানা মেলে বসে আছে। জামা প্যান্টে অজস্র পকেট, সব পকেটে মাল থাকলে মালগাড়িও বলা যায়। আগে এমনটা ছিল না। এখন দেখছি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছে নকুল গুছাইত। কেমন আছেন? সেই আদি জিজ্ঞাসা মুখে নিয়ে নকুল ঘরে ঢুকলো। আমিও আনন্দিত, জীবনানন্দের মতন জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলে ভাই? নকুল উত্তর না দিয়ে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কায়দায় সিগারেট ধরিয়ে চেয়ার টেনে নিয়ে আমাকে বলল, সে অনেক জায়গায়। গুছাইত গুছিয়ে বলতে শুরু করে, আমাজনের জঙ্গলে, থাইল্যান্ডে, হুনুলুলুতে। বাহ, বেশ বেশ। লু মানেই তো গরমকালে বাতাসের মতো বয়ে যায়, তা আমাজনে কেন? সেটা কোথায়? আমার মতন আমজনতাও তো একটু ভরকে যাচ্ছে। থাইল্যান্ডে নিশ্চয়ই বৃথা ল্যান্ড করেননি আপনি? আমি শিবরাম চক্রবর্তীর মতন কথা বললাম। লোকেশান দেখতে। লোকেশান দেখতে? তার মানে আপনি এখন কবিতা ছেড়ে সিনেমা করছেন নাকি? না না। আমার অজ্ঞতায় নকুল সিগারেটের টান দিতে ভুলে যায়। লোকেশান নয়, লোকেশান মানে স্থান। স্থান নির্বাচন করতে আমি একটা ফিল্ম বানাচ্ছি কিনা। বলেন কি, আপনি কবিতা ছেড়ে সিনেমা তৈরি করছেন? কি কাণ্ড! কাণ্ড? তা কাণ্ডও বলতে পারেন, প্রকাণ্ডও বলতে পারেন। আমি খুব বড় একটা কাজে হাত দিয়েছি। কেন? কবিতা লেখা কি ছোট কাজ বলে মনে হলো আপনার? নকুলের প্রতি আকুল জিজ্ঞাসা আমার। না, তা নয়। তবে কবিতা আজকাল আর কজন পড়ে বলুন? অথচ একটা সিনেমা করলে হাজার হাজার লোকের কাছে পৌঁছানো যায়। তাই তো আমি সিনেমা করতে নামছি। নামটাও আজকালকার স্টাইল অনুযায়ী ছোট্ট করে নিয়েছি। কি নাম করেছ? নকুল গুছাইতের বদলে স্রেফ নকু। বেশ করেছেন সাইদি, নকু নয়। কেউ যদি আবার নেকু বলে? তা আমার কাছে হঠাৎ? আমি তো ওই সিনেমার লাইনের লোক নই। না না, সেজন্যে নয়। আপনি শুনেছি গান টান লেখেন। আমার ফিল্মটার জন্যে আপনাকে কয়েকটা গান লিখে দিতে হবে। সে কি? আপনি তো কবি। আপনি 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 নিজে লিখছেন না কেন? নকুল এই কথায় গম্ভীর মুখে বলে, আসলে সময় পাচ্ছি না। সিনেমার গল্প, চিত্রনাট্য, সঙ্গীত পরিচালনা, ডিরেকশন, এই সমস্ত কাজ একা একাই করতে হচ্ছে কি না। ও, তা গল্পটা কি? সিচুয়েশন অনুযায়ী তো লিখতে হবে। গল্প শুনুন, আজকাল দু রকমের সিনেমা হয়। এক ধরনের হয় শ্বশুর কেন অসুর বা পাগল ছাগল, এই সমস্ত, যার মধ্যে মারপিট আর নাচ গান, পাবলিক যা খায় সেই সমস্ত মাল মশলা পুড়ে দিয়ে একটা সিনেমা। গপ্প টপ্প থাকে না, যেটুকু থাকে ওই দক্ষিণী সিনেমা থেকে টুকলি করে ঝেড়ে একটা যাও কিছু বানিয়ে দেয়া। আর এক ধরনের সিনেমা হয়, যেমন ওই যারা ঝড়ে কাত হয়েছিল বা অঞ্জনা আমি আর আসবো না, এইসব মার্কা হাইলি আতেল সিনেমা, যেগুলো লোকে দেখে না, শুধু বিদেশ থেকে পুরস্কার আসে। আমি এ দুটোর মাঝখানে একটা ছবি করতে চাই। তা করুন, কিন্তু গল্প তো একটা চাই। আছে, গল্প একটা আছে। গল্পের গরু গাছে ওঠে, কুয়াদ্দা কখনো শুনেছেন? আমি ঘাড় কাত করে সমর্থন জানাই। আপনার গল্পের নায়ক?
আমার গল্পের নায়ক একটা গরু। গরু? গরু নায়ক? নাম ভূমিকায়? আরে আপনি তো কোনো স্টার পাবেন না, তার দরকার হবে না। নকুল নিশ্চিন্ত গলায় বলে, গরুই মেন রোলটা করবে। শরৎচন্দ্রের ওই মহেশ গল্পের মতো? মহেশ? আরে ওসব আমি পড়িনি, এটা একদম আমার নিজের লেখা অরিজিনাল গল্প। শুনুন, একটা গরু দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে একা আর একা। মনে ছিল তার দুর্জয় সাহস, বাঘ ভালুকের পরোয়া করত না। যেহেতু বাঘ ভালুক সে কোনোদিন দেখেনি, সেহেতু সে বাঘেদের পরোয়া করত না। আমি বললাম, বাঘেদের দুর্ভাগ্য, এমন সুখাদ্য বাঘে আনতে পারেনি। হ্যাঁ, তো এই সময় একটা গান থাকবে। আমি ধত্তাইটা লিখেছি, বাকিটা আপনাকে লিখে দিতে হবে। ধত্তাইটা কিরকম একটু শোনাবে ভাই? আরম্ভটা হলো, যদিও আমি ডাকি হাম্বা হাম্বা, তবু কারোর চেয়ে আমি কি কিছু কম্বা। বাহ বাহ, আমি নকুলের লুপ্ত পাই কবিত্ব শক্তিকে বেশ উৎসাহিত করি। তারপর তারপর তো আপনি লিখবেন। ও বেশ, তারপর আমি লিখবো? এরপর আচ্ছা, গরুটা কি করলো নকুল? কি না করলো? গরুটা সেই হিংস্র সাপর সংকুল বনে ঘুরতে ঘুরতে দেখলো জলে বাঘ, ডাঙায় কুমির। কিন্তু উল্টো দেখলো না। উল্টো হবে কেন? বাঘ কি জলে নামে না? কুমির কি ডাঙায় ওঠে না? তারপর কিন্তু যেহেতু সে বাঘ বা কুমির আগে দেখেনি, অথবা তাকে আগে দেখেনি বাঘ বা কুমির, কাজেই সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে গেল থাইল্যান্ডে। হ্যাঁ, আমাজন থেকে থাইল্যান্ড, সে তো বহুত দূর। গরুর থাইয়ে তো প্রচুর ব্যথা হয়ে যাবে। তাজাক ওখানে গিয়ে ওই থাই সুন্দরীদের সঙ্গে ও নাচতে শুরু করলো। বাহ! তারপর এখানে একটা আইটেম ড্যান্স থাকবে, গানটা আপনি লিখবেন। কেমন গান হবে? ওই মুন্নির বদনাম কিংবা শিলার জওয়ানি আর টুনির মা, এই তিনটে গানকে একটা পাঞ্চ করে মেরে দেবেন। সেটা কিরকম করে করবো? তাই মশাই, ওই তো, ও শিলার মা কোথায় গেল আমার সাধের মুন্নি, টুনি কেন চলে এলো সাক্ষাৎ শাঁখ চুন্নি। ও হো 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 হো, দারুণ দারুণ! আমি তো নকুলের প্রতিভায় চমৎকৃত। গরুটা এই নাচে যোগ দিল। তারও তো সাদাল্লাদ আছে নাকি? হ্যাঁ, লোকে কি বলে, দর্শন। আমরা তাকে গরু বলি বটে, কিন্তু জানে না যে সে গরু। ঠিক ঠিক। নাচের পর না তার খুব খিদে পাবে। খিদে পাবে? আচ্ছা, সে খিদে পেলে ওই সময় কি খাবে? না, খিদের চোটে সে হন হন করে হাঁটতে হাঁটতে চলে যাবে হনুলুলুতে। হ্যাঁ, খিদের চোটে ভূগোল গুলে খেয়ে ফেলবে গরুটা। ভূগোল এরকম গোলমালে আমার জন্য কিরম হচ্ছে বসাই। দর্শকরা যখন পর্দায় দেখে আমাজনে গিয়ে নায়ক নায়িকা নাচছে, থাইল্যান্ডে গিয়ে জামা প্যান্ট খুলছে, হুনুলুলুতে গিয়ে জামা প্যান্ট পরছে, তখন কি ম্যাপ খুলে বসে থাকে? তা ঠিক নকুল, তুমি ঠিক বলেছ। তারপর হঠাৎ গরুটার মনে দেশাত্মবোধ জেগে উঠবে। ছি ছি ছি, জীবন ধারণের জন্যে পরদেশ কেন সে ঘুরছে। সে তখনই না খেয়ে আবার হাঁটতে শুরু করবে সেই হুনুলুলু থেকে। হ্যাঁ, অবশেষে হুনুলুলু থেকে হল্যান্ড হয়ে একেবারে ইন্ডিয়ায় পৌঁছবে, মানে স্বদেশে। হ্যাঁ, সেখানে একজন তার অসহায় অবস্থা দেখে বাড়িতে আশ্রয় দেবে, খুব আদর যত্ন করবে। লোকটা ষণ্ড না পাষণ্ড গল্পে আগে বলবো না। একদিন মাংসের লোভে তাকে লোকটা হত্যা করবে। হ্যাঁ, এই সময় না একটা রবীন্দ্রসঙ্গীত বাজবে। প্রয়োজন থাকুক আর না থাকুক, ওটাই এখন রেওয়াজ। ওই রবীন্দ্রসঙ্গীতটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। হ্যাঁ,
রবীন্দ্রসঙ্গীত লিখবো? হ্যাঁ নকুল, তা কি হয় নাকি? আরে হয় হয়, রবীন্দ্র সুর নিয়ে যদি কেরামতি চলে, টুঙ্কা টুঙ্কা চলে, কথা নিয়ে চলবে না? হ্যাঁ, এটা মডার্ন থিওরি, আমাদের শুধু ফলো করতে হবে। বুঝলাম, কিন্তু গল্পটার মানেটা কি দাঁড়ালো নকুল? ওইটা যত ধরতে পারবেন না ততই উচ্চাঙ্গের ফিল্ম হবে। এটা অবশ্য প্রতীক গল্প, এর মধ্যে ব্যক্তি স্বাধীনতা, হিংস্রতা, ব্যভিচার সব রূপকের অন্তরালে খাপে খাপে ভরা থাকবে, তাই নাকি? হ্যাঁ, আরে ইন্টেলেকচুয়ালদের চল না দুম করে ঝুলে যাবে। তো সিনেমাটার নাম কি করবে নকুল? রক্ষকই তক্ষক? হ্যাঁ, না না না, রক্ষকই ভক্ষক। তক্ষকটা পুরনো হয়ে গেছে তো, ওটা রাখবো না। কিন্তু কিছুই যে আমার সঙ্গে মিলছে না নকুল। না মিলুক, প্রাইসটা মিলতে হবে। সিনেমা করার আগে আমি সে সমস্ত ব্যবস্থা করে রেখেছি। একে তেল দিয়েছি, ওকে তেল দিয়েছি, ডিরেক্টর লেভেল, অমুক লেভেল, তমুক লেভেল সব ফুলফিল করে রেখেছি। শুধু ফিল্মটা বানালেই চচ্চর করে প্রাইজ ঢুকবে আমাদের ইন্ডিয়াতে। কি বুঝলেন দাদা? এই বলে নকুল কুলকুল করে হাসতে লাগলো, আর আমি কুলকুল করে ঘামতে লাগলাম। আরেকটি গল্প, না দেখা অনেক কিছু। রচনা রথীন্দ্রনাথ দাস, পাঠ করেছেন পিউ চক্রবর্তী। বসে আছি হুইল চেয়ারটায়। সেই সকাল থেকে দুপুর, আসে সন্ধ্যা, তারপর রাত্রি। বেশ কয়েক মাসের এই আমার রোজ নামচা। বন্ধুরা আসে, গল্প করে আর জানায় দ্রুত আরোগ্য কামনা। আসে দেবশ্রীও, বিকেল অথবা সন্ধ্যায় 2-1 ঘন্টার বাক্যালাপ। গান গায় কোনো দিন শুধু সারা দিনের খবরের বর্ণনা। এক সন্ধ্যায় হাজরার মোড়ে যখন ধুমধুমার কাণ্ড, পুলিশের সব ব্যারিকেড ভেঙে জনতা সবটা দখল করে নিচ্ছে, ছবি তুলছিলাম। আর তখনই অঘটন। একটা মোটর বাইক সজোরে ধাক্কা মেরেছে পেছন থেকে। তারপর মনে নেই। শুনেছি কোমর আর থাইয়ের হাড় ভেঙেছে। হাসপাতাল থেকে ফিরে সেই বসে থাকা এখানে। পূবের আকাশটাও দেখি, দক্ষিণের বাতাসটাও পাই। কিন্তু এখন যেটা চেয়ে দেখার বিষয়, সেটা একটা নতুন অতিথির দিকে নিবদ্ধ। ওনার রাস্তা না, ঠিক আমার অপর দিকের ফুটপাত। 2 ফ্ল্যাট বাড়ির কালভার্ট, 5 ফুট বাই 5 ফুটের বাসস্থানে বসে থাকেন প্রায় অশীতিপর এক বৃদ্ধা। কবে আর কখন যে তিনি ওখানে অধিষ্ঠান হলেন তা জানা নেই। দিন দিন টুকিটাকি জিনিস জড়ো হলো। পুরনো একটা ঢাকা দেয়া রঙের ছোট ড্রাম, ওপরে একটা মগ, কাঁথা কম্বলের একটা বান্ডিল, আর নজর কাড়া একটা ঘটি। পরে শুনেছি ওটা নাকি পেতলের, কিন্তু এখনো চুরি যায়নি। কয়েকদিন পরে দেখি 2-3 জন লোক ওখানে কাজ করছে, আর বিকেলের মধ্যেই গড়ে উঠল একটা পলিথিনের চালা। আসলে লোকগুলো ছিল স্থানীয় রিক্সাওয়ালা। তার কয়েকদিন পরেই তার পাশে একটা দোকান গজিয়ে উঠল। সেটা ছিল রেডিমেড ছাতুর দোকান। একটা মাঝারি ঝুড়ি, তার মধ্যেই পসরা সাজানো, ঠোঙায় কয়েক রকমের ছাতু, নুন, একটা ছোট নিত্যি, 2 অ্যালুমিনিয়ামের শানকি, পাশে জলের জায়গার উপর একটা লোটা রাখা। আশ্চর্য, দোকানটা জমিয়েও গেল। 2-1 জন করে ছাতুখোর আসতেই লাগলো। দোকানদার ছাতু মাপলো, জল দিয়ে ডেলা পাকালো, শানকিতে দিল, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, 1 ফালি পেঁয়াজ আর 1 চিলতে চাটনি। কয়েকদিনের মধ্যেই
ওখানে নতুন অতিথি হয়ে এলো রাস্তার একটা কুকুর, সঙ্গে একটা বেড়াল। আর এইভাবেই অশীতিপর বৃদ্ধার একটা সংসার জমে উঠল। কিন্তু একটা জিনিস জানা হয়নি যে কে যে তাকে খাওয়ায় আর কখনই বা সে খায়, সেটাই অবাক করে মাঝে মাঝে। কিন্তু দিব্যি সে বেঁচে আছে। পরের দিন উঠেছি সকাল 7টায়। সূর্যটাও সেদিন সবে উঠেছে। চারদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ধুলো ধোঁয়ার আচ্ছাদন একটা ছিল। শিবেন কাকা বেরিয়েছেন মর্নিং ওয়াকে। সেই চিরাচরিত দৃশ্য। বাঁ হাতে একটা পলিথিনের থলি, তাতে আছে চিনি। চিনি ছড়াচ্ছেন। ফুটপাতের কোল ঘেঁষা, সেখানে পিঁপড়ের বাসা। পিঁপড়েদের চিনি খাওয়ালে নাকি পুণ্য হয় আর মন ভালো থাকে। কিন্তু একটা জিনিস দেখে আমার চোখ দুটো আরো বড় হয়ে উঠল। পলিথিন থেকে বেরোলো একটা ছোট ঠোঙা। বৃদ্ধার দোরের সামনে সযত্নে নামিয়ে রাখলো। একটা হাত বেরোলো পলিথিনের ফাঁক থেকে। ঠোঙাটা ভেতরে গেল। পরে শুনেছি ওই ঠোঙাতে থাকতো মুড়ি আর বাতাসা। বিকেলে দেবশ্রী এলে ব্যাপারটা খুলে বললাম। দেবশ্রীর উপদেশ, আরো ভালো করে নজর রাখো। সারা দিন হুইল চেয়ারটায় বসে থাকা আমার কাছে এখন ক্রমেই প্রিয় হয়ে উঠতে লাগলো। বসে থাকাটা অনিবার্য ছিল, কারণ কোমর আর পাটা সারার মুখে। কিন্তু এটা যে আমার এত কৌতূহল আর আনন্দ দেবে তা আমার জানা ছিল না। একদিন দেখলাম কুকুরটা মুখে একটা কিছু নিয়ে দৌড়ে আসছে। কাছে এলে বুঝলাম ওর মুখে একটা বিস্কুটের প্যাকেট, আর সেটা নামিয়ে রাখলো বৃদ্ধার সামনে। বিড়ালটাও এই নিয়ে কোনো প্রতিবাদ করলো না, শুধু একবার মুখ তুলে তাকালো। সূত্রটা খুঁজে পেলাম। ঠিক 2টো বাড়ির পরে গলির মুখের বাড়িটা, নিচের তলায় থাকেন শ্যামলী আন্টি, একটা এনজিওর সাথে যুক্ত। অবহেলিত রাস্তার কুকুরগুলোই তার পোষ্য। আর রোজ সকাল 9টায় এক পাল কুকুর জড়ো হয় তার বাড়ির কাছে, ল্যাজ দোলায় আর অদ্ভুত আদরের ডাক ডাকে। শ্যামলী আন্টি বিস্কুট বিনোতে শুরু করেন, আর বৃদ্ধার কাছে থাকা কুকুরটা তার ভাগেরটাই নিয়ে এসেছে। সম্ভবত আন্টির মন আর কাজ ওই কুকুরগুলোর উপরেই সীমাবদ্ধ। অভুক্ত অন্য প্রাণীদের উপর তার কোনো দায় নেই। আর সেই দিন দেখি নান্টু ধেন হেলে দুলে এদিকেই আসছে, বক বক করছে তার, কিন্তু বাঁ হাতের ব্যাগটা ঠিক সযত্নে ধরা। পলিথিনের চালার সামনে থামলো, কয়েকবার হাঁক ডাক করলো। পলিথিনের ফাঁকে বৃদ্ধার মুখ। হাত বাড়িয়ে নিল কাগজে মোড়া প্যাকেটটা। খোঁজ নিয়ে জেনেছি এটা বৃদ্ধার দুপুরের খাবার। সন্ধ্যের পর থেকে আর কেউ আসে না, ডাকাডাকিও করে না। নিঝুম হয়ে যায় বৃদ্ধার চালাটা। শুধু কুকুর আর বেড়ালটা নিজেদের নিয়ে মেতে থাকে। দেবশ্রীকে আবার সব কথা বললাম, অনুরোধ করলাম বৃদ্ধার সঙ্গে একবার দেখা করতে। দেবশ্রীর উপদেশ, দেখা অবশ্যই করবে, কিন্তু কিছুদিন পর। কয়েকদিন পর রোজকার মতো শিবেন কাকা এলো। কিন্তু আশ্চর্য, পলিথিনের ফাঁক থেকে কোনো হাত বেরোলো না। কুকুর আর বেড়াল অদ্ভুত চুপচাপ। কিন্তু গোল বাঁধল যখন নান্টু ধেনো রোজকারের মতো এলো। তখনও পলিথিনের ফাঁক দিয়ে কোনো মুখ বেরোলো না। হইচই লাগিয়ে দিল নান্টু। দৌড়ে এলো কিছুটা তফাতে থাকা ভারত মাতা ক্লাবের কয়েকজন সদস্য। ক্লাবে ক্যারাম খেলছিল তারা। পর্দা সরানো হলো। বৃদ্ধা কুঁকড়ে শুয়ে আছে, সারা শব্দ নেই। গায়ে হাত দিয়ে দেখলো নান্টু, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, গা পুড়ে যাচ্ছে যে।
বিকেলেই নান্টু দল বল নিয়ে প্রায় ধরে আনার মতো করে পাড়ার ডাক্তার বাবুকে নিয়ে এলো। এরপরেরটা আরো বিচিত্র। নান্টু, শিবেন কাকা, ছাতুওয়ালা আর ভারত মাতা ক্লাবের সদস্যরা ওখানে দাঁড়িয়ে বসে মিটিং করলো, আর ঠিক হলো 24 ঘন্টা পাহারাদারি আর ওষুধ খাওয়ানোর। কয়েকদিন চললো এইভাবে। বৃদ্ধা সেরে উঠল, পাহারাদারি উঠে গেল, বৃদ্ধা বেঁচে রইলেন কলকাতার নিঃশ্বাসে। দেবশ্রী এলো। এবার সময় এসেছে দেখা করার। ঠিক হলো আগামীকাল নান্টু ধেনু চলে যাবার পর দেবশ্রী বৃদ্ধার সঙ্গে কথা বলতে যাবে। বললাম মোবাইলে ঠিকঠাক রেকর্ড করে রাখতে। পরের দিন দেবশ্রী ঠিক 2টোয় পৌঁছালো। লক্ষ্য করছিলাম ঘড়িটার দিকে। পাড়াটা তখন নিঝুম, শুধু গাড়িগুলো ধুলো উড়িয়ে চলে যায়। কিন্তু দেবশ্রীর এত দেরি হচ্ছে কেন? প্রায় 3:30 সময় ও এলো আমার হুইল চেয়ারের পাশে। খুব উত্তেজিত দেখাচ্ছিল ওকে, সব কথা যেন এখনই বলতে চায়। মাসিকে চা দিতে বললাম। বাড়িতে থাকি বলে সিগারেট খাওয়া প্রায় উঠেই গেছে, লুকিয়ে চুরিয়ে ওই একটু আধটু। কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না। একটা সিগারেট আর অডিও ভিশন আমাকে যথেষ্ট উত্তেজিত করলো। সাক্ষাৎকারের সঙ্গে সঙ্গে উঠে এলো বৃদ্ধার কথা। উদয়নারায়ণপুরের গ্রাম, যেখানে আজও লোকে সংরক্ষিত পুকুরের জল খায়। 4 কাঠা জমির উপর টালির দুখানি চালা ঘর, সামনে খোড়ো গোয়াল, বাঁ পাশে ঢেকি চালা। কিছুটা দূরে একটা পেয়ারা গাছের কাছে ঢাকা দেয়া পাতকুয়া। কয়েক বিঘা ধান জমি আর আলু ক্ষেতের মালিক। পিতৃহারা একমাত্র ছেলেকে মানুষ করেছেন। পাঠশালা থেকে বড় স্কুলে পড়ে সে এখন শিরেস্তার মেজো বাবু। আয় কিছু কম নয়। তার থেকেও বর্ধিষ্ণু এক পরিবারের 6 কন্যার মধ্যে 1 কন্যাকে বিয়ে করেছে সে। ছেলের শ্বশুর মশাই বেশ পাকা মাথার লোক। কন্যা দানের সঙ্গে ইদানিং কন্যার সম্পত্তিরও দেখভালের ভার দিয়েছেন। বৃদ্ধার পরিবারটি একেবারে নির্ঝঞ্ঝট, কিন্তু গোল বেঁধেছে বৃদ্ধাকে নিয়ে। বয়সের ভারে অনেকটাই আসক্ত। লাঠি ধরে চলতে হয়। চলাচলে আগু পিছু ভাবনাও আছে। আর তখনই এলো বৃদ্ধার ধর্মকর্ম করার সময়। বৌমা, পুত্র এবং পুত্রের শ্বশুর মশাইয়ের সঙ্গে সলা হলো বিস্তর। ঠিক হলো আগামী একাদশীর দিন গরুর গাড়ি করে কানা দামোদর পেরিয়ে ছ্যাঁকড়া অস্টিন গাড়ি, সেখান থেকে আবার গাড়ি ধরে কলকাতা। বৃদ্ধাকে বলা হলো তাকে পুণ্যি করার জন্য নিয়ে যাওয়া হবে তারকেশ্বর মন্দিরে, আর সেখান থেকে আরো অনেক পুণ্যের জায়গায়। নির্দিষ্ট দিন বৌমা তার শাশুড়ি মাকে সবকিছু গুছিয়ে দিল। তার মধ্যে ছিল কাঁথা কম্বলের বিছানা, লাঠি। গাড়িতে ছিল পুত্র আর তার শ্বশুর মশাই। কিন্তু কলকাতার রাস্তায় এগুলি সেগুলি ঘুরতে ঘুরতে বৃদ্ধা স্থানে পেল এই কালভার্টের উপর। তারপর গাড়িটা চলে গেল। দেবশ্রীর কথাগুলো আর বৃদ্ধার নিজের কথা ছবি যেন আমাকে মোহিত করে রেখেছিল। দেবশ্রীর প্রস্তাব সে ঘুরে আসবে বৃদ্ধার ভিটে, কিন্তু আমি লোভ সামলাতে না পেরে বললাম আর 2-1 মাস পরে যেতে। তখন গাড়িতে যেতে আমারও তেমন কোনো কষ্ট হবে না। কিন্তু ওই বিধির বাম, চিঠি পেলাম আমার ইনস্টিটিউশন থেকে গাড়ি করে হলেও মাঝে মাঝে আমাকে যাতায়াত করতে হবে। ইতিমধ্যে প্রায় 3 মাস পরে এলো পুজো, বাংলার সেই মহাপুজো, দুর্গোৎসব। প্যান্ডেলে আলোতে খুশিতে জেগে উঠল বাংলা। তার মধ্যে আমাদের পাড়াটিও বাদ পড়ল না। 3 কোণা মোড়ে প্যান্ডেল। এবারের পুজো সনাতনী। প্রস্তাব পাশ হলো এবারের পুজোয় সংবর্ধনা দেয়া হবে এলাকার সিনিয়র সিটিজেনদের। ব্যবস্থা ভালোই, নবীন আর মহৎ,
অষ্টমীর দিন খোলা আকাশের নিচে বয়সে যারা বেশি তাকে বসানো হলো লাইনের প্রথমে। এইভাবে ক্রমশ দ্বিতীয়, তৃতীয়, প্রথম জনের থেকে নামের সঙ্গে বয়স ঘোষিত হলো। দেয়া হলো বৃষ্টির বাক্স, গলায় মালা, আর প্রেসিডেন্ট মশাই প্রত্যেককে পড়ালেন একটি সুন্দর উত্তরীয়। সবাই খুব খুশি, এতদিনে একটা ভালো কাজ হয়েছে। কারের যাত্রী যারা, কামনা করা হলো তাদের দীর্ঘায়ু। ঠিক যখন এই পর্বটি চলছে, হই হই করে ঢুকলো নান্টু ধেনু, কাঁধে সেই কালভার্টের বৃদ্ধা। সবাই অবাক হলেও ব্যাপারটা বেশ মজাদার ভেবে সবার মুখ চকচকে উঠল। আর বৃদ্ধা এসে বসে গেল সেই একই পংক্তিতে। শুধু সভাপতি ন্যায়রত্ন মশাই কিছু বিতর্কে সূত্রপাত করেছিলেন, কিন্তু নান্টুর হাঁকডাকে তা উড়ে গেল। নান্টু ডোন্ট কেয়ার ভাব। ব্যাপারটা যেন এই মানুষটিও সেই সম্মানের হকদার। ঠিক বিজয়া দশমীর পরের দিনই ঘটল সেই দুর্ঘটনা, অথবা সুঘটনা। দুপুর 3টে নাগাদ আবার সেই জটলা। দেবশ্রীকে ফোন করলাম চলে আসতে। দেবশ্রী এলো। ইতিমধ্যে সব বাহনের খাট এসেছে, ডাক্তার বাবুর ছাড়পত্র পাওয়া গেছে, প্রচুর প্রচুর সাদা ফুল এসেছে। কোমরে গামছা বেঁধে অনেকেই প্রস্তুত। দেবশ্রীর সঙ্গে এই প্রথম আমি হুইল চেয়ারে বসে বাইরে এলাম। বৃদ্ধা শুয়ে আছে খাটে, মুখটুকু ছাড়া সমস্ত দেহটাই ফুলে ঢাকা। সব বাহী গাড়ি আনা হয়নি, 4 জনই বহন করবে। দেবশ্রী হঠাৎ বলে উঠল, ওনার তো পুত্র সন্তান আছে, ধর্মত ও আইনত সে মুখাগ্নির মালিক, খবর দিতে কয়েক ঘন্টা সময় লাগবে, তাকে আনা যেতে পারে। ওকে বুঝিয়ে বারণ করলাম। সব বাহিরায় গিয়ে চলল বরানগর রতনবাবু ঘাটের দিকে। চিতা সাজানোর পর পুরোহিত মন্ত্রোচ্চারণ করে মুখাগ্নির আদেশ দিলেন। পাশের কয়েকজন মুখ যাচাই করল। হঠাৎই নান্টু ধেনু তেড়ে এলো, পাটকাঠির আগুনটা ছুঁয়ে দিল। মৃতার মুখে সমাপ্তি হল মুখাগ্নির। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে দেখলাম এই বিরল দৃশ্যটা। পাশে দেবশ্রী। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।